বক্সি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স। আমি রাজীব মণ্ডল, RM স্যার নামে পরিচিত এখানে। তো আমি অ্যাকচুয়ালি মেকানিক্যালের ফ্যাকাল্টি। মেকানিক্যালের আমি দুটো মোস্ট ভাইটাল সাবজেক্ট আমি নিই, যেটা হচ্ছে তোমাদের থার্মাল ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে ফ্লুইড মেকানিক্স। তো থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ের আমি প্রথম যে ক্লাসটা নিই সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের ওপরে, আর তারপরে থার্মালের যত পার্ট আছে যেমন কম্প্রেসার, গ্যাস টারবাইন, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, এগুলোর ওপরে ক্লাস নিই। তারপরে ফ্লুইড মেকানিক্স প্লাস হাইড্রোলিক মেশিন, এই ক্লাসগুলো আমরা নিই। আরও সব ফ্যাকাল্টি এখানে আছে, স্পেসিফাইড সব ফ্যাকাল্টি স্পেসিফাইড ক্লাসে নেয়, কেউ কারোর অন্য কোনো সাবজেক্টে ঢোকে না। যাই হোক, তো আমি আজকে তোমাদের একটা ছোটো টপিক্স থার্মোডাইনামিক্সের ওপরে, যে টপিক্সটা অনেক স্টুডেন্টই যেটাকে নেগলেক্ট করে, খুব একটা পড়ে না, হয়তো ভয় পেয়েই পড়ে না বা খুব একটা পছন্দ করে না, সেই টপিক্সের ওপরে ছোটো একটা ইন্ট্রোডাকশন তোমাদের দেবো। জাস্ট ওভারভিউ ধরে নিতে পারো, সেরকম একটা দেবো। সেটা হচ্ছে এন্ট্রপি। প্রথমে হচ্ছে এন্ট্রপি কি না, এন্ট্রপি হচ্ছে মলিকুলার ডিসঅর্ডারনেস বা র্যান্ডামনেসটাকে এন্ট্রপি দিয়ে মেজার করে। এর স্পেসিফিক কোনো ডেফিনেশন হয় না, এটাকে ডিসঅর্ডারনেস বা র্যান্ডামনেস। যেমন মনে করো যে একটা গ্লাসের মধ্যে নর্মাল ওয়াটার নিলাম যেটা অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারে, আর একটা গ্লাসে নিলাম একটা নর্মাল ওয়াটার নিলাম, সেখানে আমি কী করলাম, হিট অ্যাড করলাম। তাহলে আমাদের দেখা যাবে, যদি আমরা মাইক্রোস্কোপি লেভেলে দেখা যায়, মাইক্রোস্কোপ দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে নর্মাল ওয়াটারের মধ্যে যে মলিকুলগুলো রয়েছে তাদের মধ্যে যে ডিসঅর্ডারনেস বা র্যান্ডামনেসটা, আর যেখানে আমি হিট ইনপুট দিচ্ছি সেখানে যে মলিকুলগুলো রয়েছে তার ডিসঅর্ডারনেস বা র্যান্ডামনেসটা অনেক বেশি। তার মানে কি, হিট দিচ্ছি বলে এই মলিকুলগুলো কী হচ্ছে, হায়ার এনার্জি স্টেটে চলে যাচ্ছে, যার ফলে কী হচ্ছে, এদের মধ্যে র্যান্ডামনেসটা বাড়তে থাকছে। তাহলে এই যে ডিগ্রি অফ র্যান্ডামনেস যেটা বাড়ছে, ইনক্রিজ করছে, সেটাকে আমরা চেঞ্জ ইন এন্ট্রপি, নট এন্ট্রপি, চেঞ্জ ইন এন্ট্রপি, ডিএস দিয়ে আমরা ডেসক্রাইব করি, সেটাই হচ্ছে চেঞ্জ ইন এন্ট্রপি। তো এখানে দেখা যাবে যে এখানে যে মলিকুলগুলো থাকে এখানের মধ্যে কি থাকে, এগুলোর ভাইব্রেশনাল মোশন হয়, রোটেশনাল মোশন হয়। তারপরে একটা মলিকুল আরেকটা মলিকুলকে কি করে, কোলাইড করে। তার ফলে কি হয় না, যত আমি হিট ইনপুট করব তত কি হবে, এর ডিসঅর্ডারনেসটা বাড়বে, আর মলিকুলগুলোর মধ্যে এই ভাইব্রেশন বা র্যান্ডামনেস, যেটা একটা মলিকুল আরেকটা মলিকুলকে যে কোলাইড করা, এগুলো কি হবে, হ্যাপাজার্ডনেসটা বেড়ে যাবে। সেটাতেই আমরা সেখান থেকে আমরা যা পাবো কি না, এন্ট্রপিটা ইনক্রিজ করে যাবে। ঠিক আছে, এন্ট্রপিটা ইনক্রিজ করবে। আর এখানে দেখা যাবে যে এখানে যে এন্ট্রপি ডিসঅর্ডারনেসটা দেখা যাচ্ছে, এই যে গ্লাসের যে নর্মাল ওয়াটারটা নিচ্ছি তার মধ্যে এতটা ডিসঅর্ডারনেস বা র্যান্ডামনেস নেই। তো এখান থেকে এরপর আমি যদি হিট এক্সট্রাক্ট করে নিই, তখন দেখা যাবে যে এই মলিকুল যেগুলো হায়ার এনার্জি স্টেটে গিয়েছিল তাদের মধ্যে যে র্যান্ডামনেসটা ছিল সেটা আস্তে আস্তে কী হবে, ডিক্রিজ করতে থাকবে। তার মানে কি, একটা সিস্টেমের মধ্যে কি হয় না, হিট যখন আমি ইনপুট করি তখন ওর মধ্যে ডিসঅর্ডারনেসটা বাড়তে থাকে, আর ওখান থেকে হিট এক্সট্রাক্ট করে নিলে কী হয় না, ডিসঅর্ডারনেসটা কমতে থাকে। তার মানে কি, এন্ট্রপিটা ডিক্রিজ করতে থাকে। যাই হোক, এরপরে আমরা এন্ট্রপির মধ্যে যে মেন কোশ্চেনগুলো যেগুলো আসে পরীক্ষাতে, সেইগুলো ছোটো করে একটুখানি তোমাদের জানাবো। সেটা হচ্ছে না, প্রথম যেটা ভাইটাল সেটা হচ্ছে ক্লসিয়াস ইনইকুয়ালিটি বলতে আমরা কি বুঝি সেটা একটুখানি বলবো। ক্লসিয়াস ইনইকুয়ালিটি, যেমন প্রথমে এটা পড়তে গেলে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে কি না, হিট ইঞ্জিনের সিস্টেমটা কি না, হিট ইঞ্জিন হচ্ছে একটা সোর্স, একটা সিঙ্ক, একটা হিট ইঞ্জিন কী করে না, সোর্স কী করে, এখানে হিট দেয়, আর হিট ইঞ্জিন কী করে, সেই হিটটাকে ইউটিলাইজ করে ওয়ার্ক ডেলিভার করে, ডাব্লু ডেলিভার করে। আর যে হিটটা ওয়ার্কে কনভার্ট করতে পারে না, সেই হিটটা কী করে না, আমাদের যে সিঙ্ক থাকে, লো টেম্পারেচার বডি, সেই সিঙ্ক কী করে, রিজার্ভার, সে কী করে, এই যে রিজেক্ট হিটটা সেটাকে অ্যাবজর্ব করে নেয়। তাহলে আমাদের হিট ইঞ্জিনের মেন ফাংশন হচ্ছে কি না, হিট নিয়ে সেটাকে ওয়ার্কে ডেলিভার করা। যেহেতু হিটটা হচ্ছে লোয়ার গ্রেড এনার্জি, ওয়ার্কটা হায়ার গ্রেড এনার্জি, সেই জন্য যে হিটটা আমরা এখানে হিট ইঞ্জিনকে দিই তার 100% হিট এনার্জিকে ওয়ার্কে কনভার্ট করতে পারে না, কিছুটা হিট কী করে, রিজেক্ট করে, যেটা আমরা ক্লসিয়াস স্টেটমেন্টে আমরা দেখতে পাই যে কোনো একটা থার্মোডাইনামিক সাইকেল অপারেট করতে গেলে মিনিমাম 2 এনার্জি রিজার্ভার দরকার, একটা সোর্স, একটা সিঙ্ক, ম্যাক্সিমামের কোনো লিমিট নেই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা কি যাচ্ছি, তাহলে এফিসিয়েন্সি যদি আমরা ক্যালকুলেশন করি এই হিট ইঞ্জিনটার, তাহলে এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কি না, W/Q1, এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু W/Q1। তাহলে এখানে কি না, Q2 প্লাস W, এখান থেকে এই হিট ইঞ্জিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে W প্লাস Q2 দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে Q1। তাহলে W ইজ ইকুয়াল টু কি, W দ্যাট ইজ, এটা হচ্ছে W নেট, অ্যাকচুয়ালি W নেট প্লাস Q2 দ্যাট ইজ ইকুয়াল টু Q1। তাহলে W নেট ইজ ইকুয়াল টু কি, Q1 মাইনাস Q2, যেটা আমরা এখানে
আমরা এফিসিয়েন্সি যেটা আমরা অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি ক্যালকুলেশনের ক্ষেত্রে এখানে Q1 মাইনাস Q2 বসালে আমরা পাই কি 1 মাইনাস Q2 বাই Q1। এটা হলো কি অ্যাকচুয়াল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি। আর থিওরিটিক্যাল এফিসিয়েন্সি আমরা কি করে পাবো? থিওরিটিক্যাল এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস T2 বাই T1। থিওরিটিক্যাল এফিসিয়েন্সি মানে কি কার্নোট এফিসিয়েন্সি, যেটা হচ্ছে কি 1 মাইনাস T2 বাই T1। আমরা জানি যে কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি হচ্ছে ম্যাক্সিমাম, সেই জন্য থিওরিটিক্যাল এফিসিয়েন্সিটা অলওয়েজ কী হবে অ্যাকচুয়াল এফিসিয়েন্সি থেকে বিগার হবে। সেই জন্য এখান থেকে আমরা কনক্লুশনে কি আসতে পারি যে থিওরিটিক্যাল এফিসিয়েন্সি গ্রেটার দেন ইকুয়াল টু অলওয়েজ কী হবে না অ্যাকচুয়াল এফিসিয়েন্সি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1 মাইনাস T2 বাই T1 1 মাইনাস T2 বাই T1 গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস Q2 বাই Q1 1 মাইনাস Q2 বাই Q1। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 1 ক্যান্সেল আউট করলাম, এরপরে কী পাচ্ছি মাইনাস T2 বাই T1 গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস Q2 বাই Q1। যদি সাইনটাকে আমরা কি করি দুদিক থেকে আমরা রিমুভ করে দিই, তাহলে আমাদের এটা কি হয় না T2 বাই T1 সাইন কনভেনশনটা চেঞ্জ হয়ে লেস দেন ইকুয়াল টু Q2 বাই Q1। এরপরে আমরা কি পাচ্ছি তাহলে Q2 বাই Q1 গ্রেটার দেন ইকুয়াল টু কী হলো T2 বাই T1। তাহলে এখান থেকে আমরা পাই যে ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে Q1 বাই T1 লেস দেন ইকুয়াল টু Q2 বাই T2। তাহলে এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, আমি ওপরে চলে যাচ্ছি, এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে আমরা কি পাচ্ছি Q1 বাই T1 মাইনাস Q2 বাই T2 লেস দেন ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই হিট ইঞ্জিনের ক্ষেত্রে Q1 বাই T1 মাইনাস Q2 বাই T2 লেস দেন ইকুয়াল টু 0। আমরা যদি এরকম ধরে নিই যে এখানে আমরা Q2 যেটা হিট রিজেকশন হচ্ছে সেটাকে তার কনভেনশনটা সাইন কনভেনশনটা যদি আমার জানা না থাকে, একটা জেনারেলাইজ ফর্মে যদি এটাকে লিখি তাহলে আমরা জানি না Q1টা হিট ইনপুট কি Q2টা হিট রিজেকশন, সেটা যদি আমরা না ধরে আমরা যদি একটা ফর্মুলাটাকে যদি জেনারেলাইজ করি তাহলে আমরা কি পাই না Q1 বাই T1 প্লাস Q2 বাই T2 লেস দেন ইকুয়াল টু 0, এটা আমরা পাই। তাহলে এরপরে যদি এরকম যদি অনেকগুলো যদি আমরা কি বললাম যে আমাদের থার্মোডাইনামিক যে কোনো সাইকেল অপারেট করতে গেলে মিনিমাম 2 এনার্জি রিজার্ভার দরকার, ম্যাক্সিমামের কোনো লিমিট নেই, ম্যাক্সিমাম যত খুশি হতে পারে, মিনিমাম 2 এনার্জি রিজার্ভার, একটা সোর্স একটা সিঙ্ক থাকবে, কিন্তু ম্যাক্সিমামের কোনো লিমিট নেই। যদি এরকম ধরে নেওয়া যায় যে এটা হচ্ছে T1 T2 T3 এতগুলো সোর্স এই হিট ইঞ্জিনে এখান থেকে হিট সাপ্লাই দিচ্ছে, ধরে নিলাম এটা Q1 এটা Q2 এটা Q3, এখান থেকে সিঙ্ক ধরে নিলাম এটা হচ্ছে T4 আর এটা সিঙ্ক ধরে এটা ধরে নিলাম সিঙ্ক T5 আর একটা সিঙ্ক ধরে নিলাম এটা T6। তাহলে এখানে হিট রিজেকশন ধরে নিলাম Q4 Q5 Q6। যদি এরকম ধরে নেওয়া যায় তাহলে এই হিট ইঞ্জিনটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই যে জেনারেলাইজ ফর্ম যেটা লিখেছি এটার জায়গায় আমরা কি লিখতে পারি যে Q1 বাই T1 প্লাস Q2 বাই T2 প্লাস Q3 বাই T3 প্লাস Q4 বাই T4 প্লাস Q5 বাই T5 প্লাস Q6 বাই T6 লেস দেন ইকুয়াল টু 0। তাহলে এখানে ওখানে যেমন সিঙ্গেল দুটো রিজার্ভার ক্ষেত্রে লিখেছিলাম যে Q1 বাই T1 প্লাস Q2 বাই T2 লেস দেন ইকুয়াল টু 0, যেখানে আমরা Q1 Q2 ডাইরেকশনটাকে কনসিডার করি না, একটা জেনারেলাইজ ফর্ম ধরে নিচ্ছি, পরে আমরা ইনপুট করব যে Q1টা এখানে হিট ইনপুট দিয়েছি তার মানে Q1টা পজিটিভ, হিট রিজেক্ট করেছে Q2টা নেগেটিভ, সেটা পরে আমরা কনসিডার করব। কিন্তু জেনারেলাইজ ফর্মে এই টোটাল হিট ইঞ্জিনটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি Q1 বাই T1 প্লাস Q2 বাই T2 প্লাস Q3 বাই T3 প্লাস Q4 বাই T4 প্লাস Q5 বাই T5 প্লাস Q6 বাই T6 লেস দেন ইকুয়াল টু 0। তার মানে কি না সামেশন অফ Q বাই T লেস দেন ইকুয়াল টু 0। তাহলে ম্যাক্সিমাম বুকে আমাদের কি লেখা আছে, ম্যাক্সিমাম যে অথারের বই আছে সেখানে লেখা থাকে, এইটার জায়গায় কি লেখা থাকে সামেশন অফ dq বাই T লেস দেন ইকুয়াল টু 0 বা সাইক্লিক ইন্টিগ্রাল অফ dq বাই T লেস দেন ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি না ক্লসিয়াস ইনইকুয়ালিটি, লেস দেন ইকুয়াল টু 0, এটা হচ্ছে ক্লসিয়াস ইনইকুয়ালিটি। এটাকে এরপরে কিভাবে
তাহলে এই যে সাইকেলটা, এটাকে আমি কিভাবে লিখতে পারি, কতগুলো কিভাবে কনসিডার করতে পারি না, এটা থেকে আমি লিখতে পারি যে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিকিউ বাই টি ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি, সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিকিউ বাই টি লেস দেন 0 লিখতে পারি, সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিকিউ বাই টি গ্রেটার দেন 0 এটা হচ্ছে ইম্পসিবল, এটা হচ্ছে ইম্পসিবল। এখান থেকে এখানে হয় লেস দেন হবে, আদারওয়াইজ 0 হবে। তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল ডিকিউ বাই টি দ্যাট ইজ ইকুয়াল টু 0 এটা কার ক্ষেত্রে হবে, এটা হবে রিভার্সিবল সাইকেল, এটা হবে রিভার্সিবল সাইকেল। আর সাইক্লিক ইন্টিগ্রাল লেস দেন ইকুয়াল টু 0 এটা কার ক্ষেত্রে হবে, এটা হবে ইররিভার্সিবল সাইকেল, এটা হবে ইররিভার্সিবল সাইকেল। কিন্তু সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিকিউ বাই টি গ্রেটার দেন 0 এটা হচ্ছে ইম্পসিবল। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার ক্ষেত্রে, আমাদের প্রায়ই এই পরীক্ষাতে এক্সামে আমাদের এগুলো আসে। তাহলে এটা হচ্ছে ক্লসিয়াস ইনইকুয়ালিটি, ঠিক আছে। এরপর এখান থেকেই আমরা এনট্রপিটাকে ইন্ট্রোডিউস করব। এনট্রপি সায়েন্টিস্ট হচ্ছে ক্লসিয়াস ডেসক্রাইব করেছিল, ইন্ট্রোডিউস করেছিল। তা এখান থেকে আমি লিখতে পারি যে সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিকিউ বাই টি লেস দেন ইকুয়াল টু 0, সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিকিউ বাই টি লেস দেন ইকুয়াল টু 0। এখানে আমি কি লিখতে পারি, সাইক্লিক ইন্টিগ্রাল রাইট সাইডে, এখানে ডিকিউ বাই টি, এখানে রাইট সাইডে কি আছে, এটা হচ্ছে 0। তাহলে এখানে রাইট সাইডে আমি কি লিখে নিতে পারি, ধরতে পারি যে সাইক্লিক ইন্টিগ্রাল অফ লেস দেন, সাইক্লিক ইন্টিগ্রাল এনি প্রপার্টি, যে এনি প্রপার্টি কার, এখানে কি ইউজ করব, সেটা ইউজ করেছিল কি সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিএস। এখান থেকেই এস কথাটা এসেছিল, এস এন্ট্রপি, আর ডিএস হচ্ছে কি চেঞ্জ ইন এন্ট্রপি, চেঞ্জ ইন এন্ট্রপি। তাহলে আমাদের কারণ এখানে কেন আমি চেঞ্জ ইন এন্ট্রপি বললাম, বা কারণ এখানে সাইক্লিক ইন্টিগ্রাল ডিএস কেন ধরছি না, এখানে সাইক্লিক ইন্টিগ্রাল অফ এনি প্রপার্টি, এন্ট্রপি একটা প্রপার্টি, এন্ট্রপি কি না একটা থার্মোডিনামিক প্রপার্টি, এন্ট্রপি হচ্ছে একটা থার্মোডিনামিক প্রপার্টি। আমরা জানি কি যে সাইক্লিক ইন্টিগ্রাল অফ এনি প্রপার্টি, চেঞ্জ ইন এনি প্রপার্টি কি হয়, 0 হয়। যেমন সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডেল্টা ইউ, যদি মনে করো এরকম ধরে নেওয়া হয় যে এরকম একটা সাইকেল 1 2 3, এখানে এটা একটা সাইকেল, তিনটে প্রসেস 1 2 2 3 3 to 1, তিনটে প্রসেস নিয়ে এটা সাইকেল, যেহেতু ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টটা একটা পয়েন্টে এসে মিট করেছে, সেজন্য এটা হচ্ছে একটা সাইকেল। তাহলে এই সাইকেলের ক্ষেত্রে যদি চেঞ্জ ইন এন্ট্রপি, যদি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি যদি ক্যালকুলেশন করি, তাহলে 1 2 প্রসেসের ক্ষেত্রে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি হচ্ছে U2 মাইনাস U1, 2 to 3 প্রসেসের জন্য প্লাস কি হচ্ছে টোটাল চেঞ্জ ইন সাইকেল, সাইকেলের ক্ষেত্রে টোটাল চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, সেটা হচ্ছে কি না এই প্রসেসের ক্ষেত্রে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কি U2 মাইনাস U1, 2 to 3 যে প্রসেস রয়েছে তার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কি হবে, ফাইনাল ইন্টারনাল এনার্জি মাইনাস হচ্ছে ইনিশিয়াল, তাহলে U3 মাইনাস U2 প্লাস U3 মাইনাস U2 মাইনাস U2 প্লাস 3 to 1 যে প্রসেস, সেটা কি হবে না U1 মাইনাস U3। তাহলে এখানে দেখা যাচ্ছে U3 ক্যান্সেল আউট, U1 ক্যান্সেল, U2 ক্যান্সেল আউট। তাহলে আমাদের সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিউ ইজ ইকুয়াল টু কি পেলাম, 0। সেই এখান থেকেই আমি কনক্লুড করতে পারি যে কোনো সাইক্লিক ইন্টিগ্রাল অফ চেঞ্জ ইন এনি প্রপার্টি, সেটা ইউ হতে পারে, এনি প্রপার্টি যত থার্মোডাইনামিক প্রপার্টি হচ্ছে, এইচ হতে পারে, এনথালপি হতে পারে, এন্ট্রপি হতে পারে, সেটা কি হবে না তার ভ্যালুটা হবে 0। তাহলে আমি এখান থেকেই কনক্লুশনে আসতে পারি যে এখানে যে সাইক্লিক ইন্টিগ্রাল 0-র জায়গায় আমি সাইক্লিক ইন্টিগ্রাল কি করব না একটা প্রপার্টি ইন্ট্রোডিউস করব, যে প্রপার্টিটা হচ্ছে চেঞ্জ ইন এন্ট্রপি, সেই প্রপার্টি সাইক্লিক ইন্টিগ্রাল নিলে কি হয় ভ্যালুটা 0 হয়ে যায়। তাহলে আমি এটা এখানে ইন্ট্রোডিউস করলাম চেঞ্জ ইন এন্ট্রপি দ্যাট ইজ ইকুয়াল টু 0। এরপর এটা হচ্ছে কি না সেকেন্ড ল ফর থার্মোডাইনামিক সাইকেল, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক সাইকেল, এটা হচ্ছে সেকেন্ড ল ফর থার্মোডাইনামিক সাইকেল। তাহলে আমি এটার যদি ইন্টিগ্রালগুলো বোথ সাইড থেকে যদি রিমুভ করে দিই, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যায়, ইন্টিগ্রাল যদি বোথ সাইড থেকে ইন্টিগ্রেশন সাইনটাকে যদি আমি রিমুভ করে দিই, তাহলে সাইকেলটা কিসে কনভার্ট হয়ে যায় না এটা প্রসেসে কনভার্ট হয়ে যায়। তাহলে ডিকিউ বাই টি লেস দ্যান ইকুয়াল টু কী হবে ডিএস, ডিকিউ বাই টি লেস দ্যান ইকুয়াল টু ডিএস, এটা হয়ে গেল কি সেকেন্ড ল ফর থার্মোডাইনামিক প্রসেস, এইটা যেমন সেকেন্ড ল ফর থার্মোডাইনামিক সাইকেল, এটা সেকেন্ড ল ফর থার্মোডাইনামিক প্রসেস। তাহলে এখান থেকে আবার আমরা কনক্লুশনে কি আসতে পারি, এখান থেকে যে কনক্লুশনটা আসতে পারে যে ডিকিউ বাই টি লেস দ্যান ইকুয়াল টু ডিএস, এটা থেকে আমি কি কনক্লুশনে আসতে পারি যে ডিকিউ বাই টি
is equal to ds, dq by t less than ds, dq by t greater than ds is impossible, এটা কখনো সম্ভব নয়। তাহলে dq by t is equal to ds কার ক্ষেত্রে? ফর রিভার্সিবল প্রসেস, এটা হচ্ছে রিভার্সিবল প্রসেস, এটা হচ্ছে কি ফর ইররিভার্সিবল প্রসেস, আর এইটা হচ্ছে কি, এটা ইম্পসিবল, কারণ রিভার্সিবল আর ইররিভার্সিবল বাইরে আর কিছু হয় না, সেই জন্য ডিকিউ বাই টি গ্রেটার দেন ডিএস এটা হচ্ছে ইম্পসিবল। এইগুলো আমাদের পরীক্ষাতে প্রায়শই আসে, ঠিক আছে? এটা ফর প্রসেসের ক্ষেত্রে আমরা বললাম। এরপর এখান থেকে আমরা যেটা কনক্লুশনে আসব সেটা হচ্ছে যে ডিকিউ বাই টি লেস দেন ডিএস, ডিকিউ বাই টি লেস দেন ডিএস, তার মানে কি লেফট হ্যান্ড সাইডের টার্ম রাইট হ্যান্ড সাইডের থেকে স্মলার। তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি সামথিং আমি অ্যাড করি তাহলে আমি রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান করতে পারবো। তাহলে আমি ডিকিউ বাই টি এর সঙ্গে একটা পজিটিভ ভ্যালু আমি অ্যাড করলে আমি কি পেতে পারি? তার সঙ্গে ডিএসটাকে রাইট সাইডটাকে ইকুয়াল করতে পারি, কারণ লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে স্মলার দেন রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি যতটা স্মলার সেই ভ্যালুটাকে, সেই পজিটিভ ভ্যালুটাকে যদি আমি এর সঙ্গে অ্যাড করে দিই তাহলে সেটাকে আমি কি করতে পারি? ইকুয়াল করে দিতে পারি রাইট হ্যান্ড সাইডের সঙ্গে। সেই যেটা আমি অ্যাড করব সেটার নাম হচ্ছে নিউ টার্ম, সেটা হচ্ছে ডিএস জেনারেশন। সেটা হচ্ছে ডিএস জেনারেশন মানে এনট্রপি জেনারেশন। তাহলে আমাদের এখানে দেখতে হবে এই যে এনট্রপি জেনারেশন, ডিএস জেনারেশন, তার মানে কি? ডিএস জেনারেশন মানে নতুন করে এনট্রপি জেনারেট করা, প্রসেসের মধ্যে বা সিস্টেমের মধ্যে নতুন করে এনট্রপি জেনারেশন কখন হয় না? যখন ডিএস জেনারেশন টোটালি রিলেটেড টু হচ্ছে ইররিভার্সিবিলিটি যেখানেই থাকবে সেখানেই ডিএস জেনারেশন থাকবে। রিভার্সিবল হলে কি হবে? ডিএস জেনারেশন। ফর রিভার্সিবল প্রসেস ডিএস জেনারেশন ইজ ইকুয়াল টু 0। তাহলে ডিএস জেনারেশন যদি 0 বসায় তাহলে ডিকিউ বাই টি ইজ ইকুয়াল টু ডিএস। আমি আগেই তোমাদের দেখালাম যে ডিকিউ বাই টি ইজ ইকুয়াল টু ডিএস, এটা কার ক্ষেত্রে হয়? ফর রিভার্সিবল প্রসেস। তাহলে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, যে কোনো রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কি হয়? ডিএস জেনারেশন 0, যেখানে ইররিভার্সিবিলিটি থাকবে সেখানে ডিএস জেনারেশন থাকবে। ডিএস জেনারেশনের ভ্যালুটা কখনো নেগেটিভ ভ্যালু হবে না, এটা পজিটিভ ভ্যালু হবে। পজিটিভ ভ্যালু এর সঙ্গে অ্যাড করলেই রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সেম করতে পারবো, ঠিক আছে? এরপর এটাকে এখান থেকে এই যে ইকুয়েশনটা যেটা আমি লিখলাম এটা থেকে আমরা কনক্লুড করতে পারি একটা নতুন যে জিনিস আমাদের তোমাদের জানাবো, সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে আইসেন্ট্রপিক রিভার্সিবল অ্যাডায়াবেটিক প্রসেসকে আমরা কি বলি? রিভার্সিবল অ্যাডায়াবেটিক প্রসেস মানে কি? দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে কি আইসেন্ট্রপিক প্রসেস। এটা আমরা সবাই জানি। রিভার্সিবল অ্যাডায়াবেটিক প্রসেস মানে আইসেন্ট্রপিক প্রসেসে কি হয়? আইসেন্ট্রপিক প্রসেসে এস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। কি হয়? কনস্ট্যান্ট হয়। তাহলে ডিএস যদি 0 হয় তাহলে এস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। ডিএস যদি 0 হয় তাহলে এস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। তাহলে আমি এখান থেকে কনক্লুশন আসবো, দেখো ডিএস যদি 0 হয় তাহলেই এনট্রপি কনস্ট্যান্ট হয়, মানে আইসেন্ট্রপিক প্রসেস হয়। তাহলে ডিএসটাকে যদি আমি 0 করি, রাইট হ্যান্ড সাইডে 0 নিলাম, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি থাকতে পারে? 0 প্লাস 0 হয়। আর কি হতে পারে না? এখানে দেখো, এখানে হিট অ্যাডিশন, ডিকিউ মানে কি? হিট অ্যাডেড। কতটা আমি হিট ইন্টারাকশন হচ্ছে, হিট ইন্টারাকশনটা একটা পজিটিভ ভ্যালু, কারণ টেম্পারেচার একটা পজিটিভ ভ্যালু, নেগেটিভ হয় না, এটা কেলভিনে নেগেটিভ হবে না, পজিটিভ ভ্যালু। তাহলে এখানে এই টোটাল টার্মটা একটা পজিটিভ ভ্যালু। তাহলে পজিটিভ ভ্যালু মানে কি? তাহলে +1 যদি হয়, এটা যদি +1 হয় তাহলে এর সঙ্গে কি করতে হবে? তাহলে ডিএস জেনারেশন, এখানে ডিকিউ বাই টি, এখানে ডিএস জেনারেশনটা দেখো সবসময় আমি কি বলেছিলাম? এটা একটা পজিটিভ ভ্যালু। তাহলে পজিটিভ ভ্যালু যদি +1 যদি কনসিডার করা হয় তাহলে এটা -1, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 0 হয়। +1 এর সঙ্গে -1 অ্যাড করলেও 0 হয়। তাহলে 0 + 0 0 হয়, -1 + 1 সেটাও 0 হয়। তাহলে আমি এখানে যে ডিএস যদি 0 হয় তাহলে আমি এখানে দেখো এই যে 1 নম্বর ইকুয়েশন, এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন ধরি, এটাকে যদি 2 ইকুয়েশন ধরি, তাহলে আমরা কি কনক্লুশনে আসতে পারি? ডিকিউ বাই টি এটা 0, তার মানে কি হিট ইন্টারাকশন যদি 0 হয় তাহলে ডিকিউ বাই টি 0,
টি তো কখনো জিরো হবে না, হিট ইন্টারাকশন জিরো, কোনো হিট ইন্টারাকশন হচ্ছে না আইসোলেটেড সিস্টেম। ডিএস জেনারেশন যদি জিরো হয়, এটা কার ক্ষেত্রে হয়? ডিকিউ বাই টি মানে হিট ইন্টারাকশন জিরো মানে কি, এই প্রসেসটা কি, এটা হয়ে যাবে অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক মানে কথাটা মানে আমরা জানি, অ্যাডিয়াবেটিক টার্মটার মানেটা কি হচ্ছে, নো হিট ট্রান্সফার। তাহলে ডিকিউ জিরো, ডিকিউ জিরো মানে এই টার্মটা জিরো, এই জিরো মানে হচ্ছে অ্যাডিয়াবেটিক। প্লাস ডিএস জেনারেশন জিরো মানে কি, ডিএস জেনারেশন কখন জিরো হয়, ডিএস জেনারেশন কখন জিরো হয়, ডিএস জেনারেশন অনলি ফর রিলেটেড টু ইররিভার্সিবিলিটি যখনই থাকবে ডিএস জেনারেশন থাকবে, যখন রিভার্সিবল প্রসেস হবে তখন ডিএস জেনারেশন কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে যে এটাও যদি জিরো হয় তাহলে এটা কি হবে, রিভার্সিবল। আর এই দিকটা জিরো মানে কি, ডিএস জিরো মানে কি, এস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে কি আইসেন্ট্রপিক, এটা হয়ে যাচ্ছে তখন আইসেন্ট্রপিক প্রসেস, এটা হয়ে যাচ্ছে আইসেন্ট্রপিক। তাহলে আইসেন্ট্রপিক প্রসেস মানে আমি কি বললাম, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস মানে হচ্ছে আইসেন্ট্রপিক, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস মানে আইসেন্ট্রপিক। তাহলে এই যে ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশন, এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে ডিকিউ বাই টি মানে যে ডিকিউ জিরো মানে হিট ইন্টারাকশন জিরো, তার মানে অ্যাডিয়াবেটিক প্রসেস। ডিএস জেনারেশন জিরো মানে কি, ডিএস জেনারেশন কার ক্ষেত্রে জিরো হয়, রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ডিএস জেনারেশন জিরো হয়, কারণ ডিএস জেনারেশন তখনই থাকে যখন প্রসেসটা ইরিভার্সিবল হয়। আর ডিএস ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে জিরো, ডিএস জিরো মানে কি, এস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে প্রসেসটা আইসেন্ট্রপিক। তাহলে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসকে আমরা কি বলি, আইসেন্ট্রপিক প্রসেস বলি। এরপর আমরা যদি সেকেন্ড ইকুয়েশনটাকে যদি ওপরে চলে যাচ্ছি, সেকেন্ড ইকুয়েশনটাকে যদি আমরা কনসিডার করি, সেকেন্ড ইকুয়েশনটা -1 সঙ্গে +1 যদি অ্যাড করি তবে জিরো হয়। তার মানে কি -1 মানে কি, এটা অ্যাডিয়াবেটিক নয়, জিরো নয়, তার মানে কি এটা নন অ্যাডিয়াবেটিক, এটা হচ্ছে কি নন অ্যাডিয়াবেটিক। আর এটা +1 মানে কি ডিএস জেনারেশন আছে, তার মানে এটা হচ্ছে ইররিভার্সিবল, এটা তার মানে কি আছে ইররিভার্সিবল। দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, তাতেও কিন্তু জিরো হচ্ছে, তার মানে কি ডিএস জিরো, তার মানে এস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে আইসেন্ট্রপিক প্রসেস, তার মানে হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, তাহলে নন অ্যাডিয়াবেটিক ইররিভার্সিবল প্রসেসও আইসেন্ট্রপিক প্রসেস হয়, কিন্তু রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসও আইসেন্ট্রপিক। তার মানে এটা কি না, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস মানেই আইসেন্ট্রপিক প্রসেস, কিন্তু আইসেন্ট্রপিক মানেই কিন্তু রিভার্সিবল অ্যাডিয়াবেটিক নয়, নন অ্যাডিয়াবেটিক ইররিভার্সিবল প্রসেসও আইসেন্ট্রপিক প্রসেস হতে পারে। কনক্লুশন কি করলাম না, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস আইসেন্ট্রপিক অবশ্যই হবে, কিন্তু আইসেন্ট্রপিক মানেই কিন্তু রিভার্সিবল অ্যাডিয়াবেটিক হবে না, নন অ্যাডিয়াবেটিক ইররিভার্সিবল প্রসেসও আইসেন্ট্রপিক হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কনক্লুশন। এরপরে আমরা একটা আইসোলেটেড সিস্টেম আমরা কি করি না, আমরা ইউনিভার্স মানে আমরা জানি যে সিস্টেম প্লাস সারাউন্ডিংস, এটা যদি সিস্টেম হয়, এটা যদি তার সারাউন্ডিংস হয়, তা আউটসাইড দ্য সিস্টেম বাউন্ডারি সেটা হচ্ছে সারাউন্ডিংস, দুটোকে মিলে কি বলে ইউনিভার্স ইজ ইকুয়াল টু কি, ইউনিভার্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি না সিস্টেম প্লাস হচ্ছে সারাউন্ডিংস, সিস্টেম প্লাস সারাউন্ডিং। তাহলে আমরা দেখলাম কি না, ডিকিউ বাই টি লেস দ্যান ইকুয়াল টু ডিএস, তাহলে আমরা যখন আইসোলেটেড সিস্টেম হবে তার মানে কি, সেখানে আমাদের হিট ইন্টারাকশন জিরো, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি না, ডিএস আইসো, যদি ডিএস আইসোলেটেড একটা সিস্টেম হয় তাহলে কি হবে না, গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে। তাহলে আমরা যদি ইউনিভার্সকে যদি আমরা একটা আইসোলেটেড সিস্টেম হিসেবে কনসিডার করি, কেন সিস্টেম প্লাস সারাউন্ডিংস দুটোকে মিলে ইউনিভার্স, তাহলে ইউনিভার্সটাকে আমরা একটা আইসোলেটেড সিস্টেম ধরতে পারি, কারণ ইউনিভার্সের বাইরে আর কোনো সারাউন্ডিংস নেই। তাহলে ডিএস আইসো বা ডিএস ইউনিভার্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে আমি কি কনক্লুড করতে পারি না, ডিএস আইসো গ্রেটার দ্যান জিরো, আরেকটা হচ্ছে কি ডিএস আইসো ইজ ইকুয়াল টু জিরো। তাহলে গ্রেটার দেন জিরো কখন হবে না, এটা যখন ইররিভার্সিবল হবে, এটা যখন ইররিভার্সিবল প্রসেস হবে। আর ইজিক্যাল টু জিরো কখন হবে, যখন এটা রিভার্সিবল হবে। তাহলে আমরা ডিএস আইসো লেস দ্যান জিরো, এটা ইম্পসিবল। তার মানে কি, যে আইসোলেটেড একটা সিস্টেম বা ইউনিভার্সের যে এন্ট্রপি, চেঞ্জ ইন এন্ট্রপিটা কখনো কি হতে পারে না, জিরো হতে পারে, নেগেটিভ ভ্যালু হতে পারে। তার মানে কি, ইউনিভার্সের এন্ট্রপি কখনো কমতে পারে না, ডিক্রিজ করবে না। ইউনিভার্সের এন্ট্রপি সবসময় কি করবে, যেহেতু আমাদের এই ইউনিভার্সের মধ্যে যত সিস্টেম বা প্রসেস অপারেট হচ্ছে, সেখানে কি হচ্ছে না, সেখানে আমাদের সবই প্রসেস, যত অ্যাকচুয়াল প্রসেস সবই হচ্ছে রিভার্সিবল প্রসেস আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, অ্যাকচুয়ালি হয় না। সেই জন্য ইউনিভার্সের যত প্রসেস অপারেট হচ্ছে সবই
সবই হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। আর ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে আমরা জানি কি না ডিএস আইসো গ্রেটার দেন জিরো, তার মানে কি ইউনিভার্সের এন্ট্রপি সবসময় ইনক্রিজ করছে, কখনো ডিক্রিজ করে না। এটাই হচ্ছে আমাদের এন্ট্রপি প্রিন্সিপাল।